আমি একজন পিশাচ, তবে একটু অন্য রকম। বাকিদের মতো আমারও কাঁচা মাংসের খিদে আর উষ্ণ রক্তের পিপাসা রয়েছে, কিন্তু বাকিরা কেবল রক্ত মাংসের খেলায় মেতে থাকলেও আমি থাকতে পারি না, কারণ আমার মধ্যে কিছু ভালো গুণও বর্তমান। ওই যে শুরুতে বললাম না, আমি একটু অন্য রকম। রক্ত মাংসের পিপাসার বাইরেও আমার বেশ কিছু উদ্দেশ্য আছে, যেগুলো আমাকে বাকিদের থেকে আলাদা করে। বাকিদের অত্যাচারে যখন যখন পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠবে, ঠিক তখন তখন আমি আসব, সব কিছুর ভারসাম্য রক্ষা করব। ওদেরকে যেমন বিনাশ করা সম্ভব নয়, ঠিক তেমনি আমারও বিনাশ নেই। আমি অবিনশ্বর, কারণ আমি তো ওদেরই একজন। সৌরবলয়ের প্রচণ্ড উত্তাপের মধ্যে বসে আছেন প্রজাপতি, সামনে রাখা স্তূপীকৃত কাদার মণ্ড। এখান থেকেই পরিমাণ মতো কাদা নিয়ে তিনি জীব করবেন, তাদের গন্তব্য ভবিতব্য আঁকবেন। কিছু কাদার তালে শতগুণ, রজগুণ আর তমগুণের পরিমাণ সমান থাকবে, আর কিছু কাদার তালে থাকবে অসামঞ্জস্য। তারাই হবে জাগতিক গ্রহের বহির্ভূত জীব। এক খাপলা কাদার তাল নিয়ে প্রজাপতি চক্ষু মুদে কল্পনা করলেন গ্রহণযোগ্য রূপ। তারপর আঙুলের নিপুণতায় গড়ে তুললেন একটা শিশু দেহ। কিন্তু মনের আকার দেওয়ার সময়ই ঘটল বিপত্তি। হাত ফসকে গেল প্রজাপতির। কাদার ডেলা পড়ে গিয়ে বিকট আকৃতি ধারণ করল। একে তো মর্তে পাঠানো যাবে না। তাহলে? প্রজাপতির মস্তিষ্কে তখন খেলার সুর বাজছে। চটুল হাসির ফাঁকে অস্ফুটে ধ্বনিত হচ্ছে, দেখাই যাক। অবচেতনে বারবার একটা আলোর দ্যুতি দেখতে পায় বল্লম। একমাত্র সেই পায়। তাদের এই শ্যাওলা গ্রহে আর কেউ তা পায় না। কেন পায় না? কারণ তাদের কারোরই মন নেই। হ্যাঁ, পিশাচদের মন থাকতে নেই। মন থাকলেও কোনরূপ দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি মানবীয় অনুভূতিদের লালন করতে নেই। এটাই বরাবর জেনে এসেছে বল্লম। জন্ম থেকে দেখে এসেছে তাদের শ্যাওলা গ্রহের পৈশাচিক কার্যকলাপ। অভ্যস্ত হয়েছে তাদের পৈশাচিক জীবনযাপনে। তবু দেওয়ালজোড়া কালো আয়নায় যখনই মানব জগতের কার্যকলাপ দেখে, তার বায়বীয় হৃদয়ের অলিন্দে এরকম উত্তরে বাতাস বয় কেন? কেন তার কঠোরাগত শূন্য চোখের গহ্বর থেকে অশ্রু ঝরে পড়ে বারবার? সূর্য ডুবতে বসেছে। শ্যাওলা গ্রহের আনাচে কানাচে জ্বলে উঠছে একটার পর একটা কালো হোমাগ্নি। প্রেত পিশাচের দল এখন খুব সক্রিয়। মানবীয় জগতে পৌঁছানোর এখনই তো সঠিক সময়। চারিদিকের অজস্র কীটের স্তূপের মধ্যে থেকে যে স্তূপটা সবচেয়ে উঁচু, সেই স্তূপের ওপর ধ্যানমগ্ন বসে রয়েছেন জটি বুড়ি, শ্যাওলা গ্রহের সবচেয়ে পুরনো পিশাচিনী। অনেক কিছু জানেন ওই বুড়ি। স্বর্গ, মর্ত, পাতালের বহু অজানা রহস্য ওর ঝোলির ভিতর বন্দি। বল্লমের অনেক দিনের শখ ওই বুড়ির কাছে স্বর্গের গল্প শুনে। শ্যাওলার দেওয়াল আয়নায় পৃথিবী দেখা গেলেও স্বর্গ সেখানে দৃশ্যমান হয় না। শুধু কি তাই, স্বর্গের নাম শুনলেই তাদের প্রত্যেকের শরীর জ্বলে। বায়বীয় শরীরে অদৃশ্য অগ্নির চাবুক পড়ে। আর ততই স্বর্গকে জানার আগ্রহ, মর্তকে চেনার অদম্য আকুতি
বল্লমের বেড়ে ওঠে প্রতিনিয়ত। কিন্তু কেন এমন হয় বল্লমের সাথে? পিশাচদের তো এরকম হতে নেই। বীভৎস রস ছাড়া অমৃতেও তাদের তেষ্টা নিবারণ হয় না। তবু কেন বল্লমের অজানাকে জানার এত তাড়না? বল্লম ছোট ছোট পায়ে জটি বুড়ির কাছে যায়। কোটি বছরের জটা ঠেলে বুড়ি নোংরা দাঁতে ঠক ঠক মাথা নেড়ে হাসেন। মনীষীর ঘাড়ে চাপার খুব শখ, রোজ বাঁচা রোজ নামটা একটু বাড়ু, তখন না হয় যত খুশি ওপারেতে যে ভুলে যাও। এতদিন মনীষী আমাদের নিয়ে খিস্তি ঠাউর করেছে, গপ্প নিতেছে, গপ্প শুনেছে, আবার নাকি আমাদের গপ্প শুনিয়ে দেখা নাকি সেটাও কামিয়েছে। এবারে তো সত্যি সত্যি ভয় দেখানোর সময় গেছে রে বাচ্চা, প্রতিবার কেন আমরা হারবো? বল্লম বলতে গেল পৃথিবী না আমি স্বর্গে, অমনি সঙ্গে সঙ্গে একটা গরম লোহার শিক এসে তার গায়ে ঢুকে জ্বালিয়ে দিল শরীরটাকে। জটিপুরি জটা মেরে দিল। ওরে কত ভাগা, স্বর্গে যাওয়া কি অত সহজ? অন্যায় মিলিয়ে যেতে হয়। আগে তো পৃথিবীতে যা, মনীষী হ, তবে না বুঝবি কি স্বর্গ কি নরক। ত্রিমুণ্ডির আসনে এক মনে ধ্যানে বসেছেন এক জটাধারী। সামনে প্রজ্বলিত আগুনের শিখা। শ্যাওলা গ্রহের জটিবুড়ির যজ্ঞাগ্নিতে পরিস্ফুটন ঘটছে সব কিছুর। এবার এক প্রাপ্তবয়স্ক পূর্ণ ক্ষমতা সম্পন্ন পিশাচকে প্রবেশ করতে হবে ওই অগ্নিতে। তারপর তার বায়বীয় রূপ হাজির হবে পৃথিবীতে। ওই ধ্যানমগ্ন জটাধারীর সামনে বশ্যতা স্বীকার করতে হবে পিশাচকে। ওই পিশাচের মাধ্যমেই সিদ্ধ হয়ে ওই জটাধারী অসম্ভব সব কাজ করতে পারবে। এটাই নিয়ম। বল্লম এদিক ওদিক তাকায়। জটিবুড়ির ভাষা ভাষা কথাটা এখনও তার কানে বাজছে। সেই যে অগ্নিশলাকা তার শরীর জ্বালিয়ে দেওয়ার আগে সে শুনেছিল, স্বর্গ জানতে গেলে আগে পৃথিবীতে যেতে হবে, মনীষী হতে হবে। কিন্তু মনীষী কি এমনি এমনি হওয়া যায়? আশেপাশে কেউ নেই। বল্লম দৌড়ে গিয়ে যজ্ঞাগ্নিতে ঝাঁপ দেয়। জটিবুড়ি বিস্ফারিত চোখে তাকায়, ক্রোধ সামলে নেয়। মনীষী জন্ম কি এত সহজের? আমরা তো মনে মাথায় সর্বাঙ্গে পিশাচ, কিন্তু মনীষী? একটা ব্যঙ্গের হাসি ফুটে ওঠে জটিবুড়ির ঠোঁটে। ও প্রান্তে যজ্ঞের আগুন লেলিহান হয়ে উঠল হঠাৎ। নীল শিখায় দেখা যায় একটা অবয়ব, বল্লমের। বল্লমও আবিষ্ট চোখে তাকিয়ে থাকে সামনে বসা ধ্যানমগ্ন জটাধারীর দিকে, ঠিক যেন পুরুষরূপী জটিবুড়ি। উনিও নিশ্চয়ই স্বর্গের খোঁজ জানেন জটিবুড়িরই মতন। বল্লমের ছোট্ট অদৃশ্য বুকের ধুকপুকুনি বেড়ে যায়। এরই অধীনস্থ থাকতে হবে বল্লমকে। ওর ইচ্ছে মতো সব কাজ করতে হবে তাকে। বল্লম তো তাই চায়, কোনো সিদ্ধ পুরুষের হাত ধরে তার স্বর্গ আর মর্তের সাথে সংযোগ স্থাপন হোক। ধীরে ধীরে চোখ খুললেন জটাধারী। চমকে উঠে বল্লম। এই চোখে কোনো গভীরতা নেই। সরু দৃষ্টির খাঁজে লুকিয়ে আছে ঠিক তাদের মতোই পৈশাচিক দৃষ্টি। বল্লম নিজেকে বোঝায়, যার ওরকম জটা তিনি ত্রিকালজ্ঞ হবেনি। জটাধারীর পায়ের কাছে মাথা কুটছে একটা 50 রমণী। জটাধারীর নির্দেশে দুই শ্বেত পোশাকধারী মহিলাটিকে একটি ঘরে নিয়ে গেলেন। বুঝিয়ে দিলেন কর্তব্য। মহিলার দুই চোখে আশার আলো জ্বালিয়ে বিদায় নিলেন সেদিনের মতো। বল্লমের চোখেও খুশির ঝিলিক। এই জটাধারী তাহলে সামান্য নন, সত্যি উনি এক মায়ের গর্ভে একটি প্রাণ এনে দিতে পারেন। ভক্তিতে শ্রদ্ধায় বল্লমের গলা বুজে আসে। খানিক পরে
আরও একজনের আগমন হলো। এক মুষ্ক মধ্যবয়সী লোক হাত পা নেড়ে অনেক কিছু বলল। কিছু বল্লম বুঝল, কিছু বুঝল না। লোকটি চলে যেতে ডাক এলো বল্লমের। এক পরিবারের সব সদস্যদের শরীর থেকে রক্ত শুষে ছিবড়ে বানিয়ে দিতে হবে। এই কাজের সাথে সে জন্ম থেকেই পরিচিত, তবু কেমন যেন ভয় পেল বল্লম। কিন্তু উপায় নেই, সে এখন কৃতদাস। বল্লমের মাথার মধ্যে এখন পৈশাচিক ঘোর, ঠোঁটের কোণে 7টি দেহের টাটকা রক্ত। আঁশটে উষ্ণ তরলে তার শরীরের পৈশাচিক কোষ উজ্জীবিত হচ্ছে। তন্দ্রালু স্বপ্নে স্বর্গের যে অস্পষ্ট ছায়া তার কল্পনায় ছিল, সেটা ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎ বল্লমের মনে পড়ে, আজই তো সেই মায়ের কোল ভরানোর দিন। বল্লম হাওয়ার বেগের আগেই পৌঁছে যায় জটাধারীর আশ্রমে। নিশ্চয়ই কোনো দেবপুরুষের সাক্ষাৎ ঘটবে আজ। আশ্রমের ঘরে ঢুকে থমকে যায় বল্লম। তক্তপোষের ওপর মসলিন চাদর বিছানো, তার উপর প্রায় নিস্তেজ একটি নগ্ন রমণী। চোখের 2 কোণ থেকে অশ্রু ঝরছে। জটাধারীর সেদিকে কোনো দৃষ্টি নেই, তিনি উপগতে ব্যস্ত। বল্লম ছিটকে বেরিয়ে আসে। ধনির চারপাশে ছড়ানো রয়েছে অজস্র উপাচার। আজ অমাবস্যার রাত। জটাধারী এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। ডাকিনীতন্ত্রে আজ সিদ্ধ হবেন তিনি। কালা জাদু গুপ্তবিদ্যার মাধ্যমে তিনি সমস্ত অসাধ্য সাধন করবেন। এদের কাছে অসাধ্য কাজের অর্থ হল অসাধু কাজ। এতদিন না বুঝেই সব করে এসেছে বল্লম, তার যে উপায় নেই। এই কয়দিনে বল্লমের বয়স বেড়েছে অনেকটা, অভিজ্ঞতাও হয়েছে অনেক। সে বুঝতে পেরেছে ওই জটাধারী কোনো শুভ উদ্দেশ্যে তাকে করায়ত করেনি। এই কয়দিন যাবৎ অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে বল্লম। অগুন্তি মায়ের গর্ভপাত করতে গিয়ে প্রাণ কেঁদেছে বল্লমের। বহু মানুষকে সর্বশান্ত করেছে অনিচ্ছা সত্ত্বেও, অথচ একটিও তৃপ্তিপ্রদায়ক কাজ সে করেনি। বিনিময়ে জটাধারীর কাছ থেকে পেয়েছে প্রসন্নতা আর লোহিত লবণাক্ত পানীয়, যা তার বায়বীয় পিশাচ সত্তাকে আরও ক্ষমতাবান বানিয়ে চলেছে প্রতিনিয়ত। বল্লমের স্বর্গ চেনার স্বপ্ন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ একটা শিশুর আর্তচিৎকারে চিন্তা বিঘ্ন হয় বল্লমের। জটাধারীর অনুচররা ধরে নিয়ে আসছে একটি 7ম বর্ষীয়া শিশু কন্যাকে। কি করবে একে নিয়ে এরা? এই কি তবে ডাকিনী সিদ্ধির মূল মাধ্যম? তার মানে বল্লমের প্রয়োজনীয়তা শেষ হবে এবার? তাকেও ফিরতে হবে আবার সেই অন্ধকার শ্যাওলা গ্রহে? বরাবরের মতো তার স্বর্গ চেনার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? না, বল্লম কিছুতেই তা হতে দেবে না। বাচ্চাটিকে এখন ধনির সামনে শোয়ানো হয়েছে, কিন্তু জটাধারীর মনোযোগ বিঘ্ন করবে কিভাবে? বল্লম সামনে দাঁড়িয়ে থাকা অনুচরটির শরীরে প্রবেশ করে। অদূরে পড়ে থাকা ভাঙা কলসি তুলে এনে ওর মধ্যেকার জল ঢেলে দেয় ধনির আগুনে। আগুন নিভে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে কাঁপতে থাকে জটাধারী। তেড়ে যায় অনুচরটির দিকে। তবে রে হতচ্ছাড়া বেয়াদব! সেই সুযোগে বল্লমের বায়বীয় শরীর অনুচরের দেহ থেকে নির্গত হয়ে শিশুটিকে তুলে নিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। শূন্যে খোলা বাতাসে ভাসছে বাচ্চাটি। বল্লমকে দেখতে পাচ্ছে না, তবে অনুভব করতে পারছে। দেখতে পেলে ও ভয় পেত ঠিক। আর কতক্ষণে এভাবে চলতে হবে কে জানে। কোথায় রাখবে বাচ্চাটাকে? থাকতো কোথায় বাচ্চাটা? বল্লম যদি একটা শরীর পেত মানুষের মতো। হঠাৎ মাথাটা দুলে ওঠে বল্লমের। কেউ ডাকছে তাকে। কোথায় গেছিস তুই? এখনই ফিরে আয়। জটাধারী। যেতেই হবে বল্লমকে, কিন্তু
বাচ্চাটাকে কোথায় রেখে যাবে সে? ওই তো রাস্তার ধারে কয়েকটা লোক, ওদের কাছে রেখে গেলে হয় না? সাবধানে বাচ্চাটাকে নামিয়ে বল্লম উড়ে যায় জটাধারীর কাছে। জটাধারীর চোখ আগুনের মতো লাল, প্রচণ্ড ক্রোধ ফেটে পড়ছে তার চোখ থেকে। বল্লমকে নির্দেশ দেয় আজ মধ্যরাতের মধ্যেই আরও একটা সপ্তদোষী শিশুকন্যা জোগাড় করে আনতে। বল্লমের এবার শরীর জ্বলে ওঠে, প্রচণ্ড ক্ষিপ্রতায় ছিন্ন করে দেয় জটাধারীর মাথা। উষ্ণ রক্ত ছিটকে পড়ে ওর অদৃশ্য অবয়বে। বল্লম পরিতৃপ্তি পায় বহুদিন পর। জুটি বুড়ির মুখটা ভেসে ওঠে সেই ফোকলা দাঁতের হাসি। মনীষীর ঘাড়ে হঠাৎ বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে। ওর কাছে যাওয়া দরকার। পলকে সেই স্থানে পৌঁছে দেখে চারটে নররূপী পিশাচ বাচ্চাটাকে ছিঁড়ে কুটে খাচ্ছে। প্রচণ্ড রাগে হুঙ্কার দিয়ে ওঠে বল্লম। লোকগুলো ভয় পেয়ে মেয়েটাকে ফেলে পালাতে যায়, কিন্তু পারে না। বল্লমের সুতীক্ষ্ণ নখ ওদের বুক এফড় ওফড় করে দেয়। শ্যাওলা গ্রহের দেওয়াল জুড়ে যখন পৃথিবী ফুটে উঠত, বল্লম দু চোখ ভরে প্রকৃতি দেখত, মানুষ দেখত। তাদের জীবনযাপন, অনুভূতি বড্ড টানত বল্লমকে। কিন্তু সেই পৃথিবীটাই এখন শ্যাওলা গ্রহের চেয়েও বীভৎস লাগে। স্বর্গও কি তাহলে এরকম? ভালো লাগে না বল্লমের। সে বরং তার নিজের গ্রহেই ফিরে যাক। আনমনে হাঁটছে বল্লম, হঠাৎ এক জায়গায় মানুষের শোরগোল। কি হয়েছে? বল্লম কান পাতে। কি সব অপারেশন নিয়ে কথা হচ্ছে। বল্লম ভিতরে ঢোকে। এতদিনে পৃথিবীর প্রায় সব জায়গায় তার চেনা হয়ে গেছে। এই জায়গাটার নাম নার্সিং হোম। বল্লম দেখে একটা যুবক পড়ে রয়েছে আইসিইউতে, মারা গেছে। অথচ ডাক্তার ক্রমাগত পেশেন্ট পার্টিকে বলে যাচ্ছেন, ইমিডিয়েটলি 2 লাখ টাকা সাবমিট না করলে আমরা অপারেশন করতে পারবো না। মানুষেরা নাকি ডাক্তারদের ভগবান বলে। এরা ভগবান? বল্লম জুটি বুড়ির শেখানো মন্ত্র আওড়ে দিল মৃত দেহটার ওপর। চোখ খুলল দেহটি। বেশ একটা আনন্দ হচ্ছে বল্লমের। স্বর্গীয়। নিজের মনেই চমকে উঠল বল্লম। কি স্বর্গীয়? স্বর্গ? কই, এবারে তার শরীরে ছ্যাঁকা লাগলো না তো? বিশাল একটা মাঠ জুড়ে অনেক লোক। সামনে মাইক। এক অনাড়ম্বর মহিলা এবং এক যোগী পুরুষ হাত তুলে কিছু বলছেন। বল্লম শিখেছে একে স্লোগান বলে, কিন্তু ওরা যা বলছেন সব তো সত্যি বলছেন না। অনুসেকেন্ডে বল্লম ওদের ধুলোময় অফিসে পৌঁছে যায়। বদলে দেয় সমস্ত খসড়া। এবার বেশ পরিষ্কার সব কিছু। বল্লম পিশাচ চোখে দেখতে পায় এই রাজ্যে আর অভাব থাকবে না, বেকারত্ব থাকবে না, রোগ থাকবে না, লোভ থাকবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বল্লম। আবার সেই অনুভূতি, স্বর্গীয়। কিন্তু বল্লম জ্বলে যাচ্ছে না। মস্ত একটা কামরায় অনেক লোক জমায়েত। এক এক করে প্রত্যেকের করতল দেখছেন এক সাধু। শূন্যে হাত ঘুরিয়ে নিয়ে আসছেন ফল ফুল প্রসাদ। বল্লম সাঁ করে গিয়ে তুলে নেয় ওগুলো। ভাবলেশহীন মুখে চেয়ে থাকে সবাই। আবার সেই একই অনুভূতি, স্বর্গীয়। ইন্টারভিউ রুম। হোমরা চোমরা লোকগুলো তর্জনীয় গায়ে বুড়ো আঙুল ঘষে ইঙ্গিত দেয় চা পানির খরচ দিতে। বল্লম আঙুল ধরে ঘুরিয়ে দেয়, জোর করে বলিয়ে নেয়, কনগ্রাচুলেশনস। মধ্যরাতে হাসপাতালের ডিউটি সেরে ফিরছিলেন এক মহিলা ডাক্তার। পথে গাড়ি খারাপ হওয়াতে পিছনে কয়েকটা মদ্যপ ছোকরা মেয়েটিকে ধাওয়া করে। বল্লমের মানবিক চোখে ভেসে ওঠে সেই বলি প্রদত্ত সপ্তবর্ষীয়া। মেয়েটি বাঁচেনি। অজস্র কাগজে
হেডলাইন হওয়া সত্ত্বেও আজও কিছু পিশাচের জনি ক্ষুধা মেটেনি। খানিক ভেবে বল্লম ঢুকে যায় মেয়েটির ভিতর। মেয়েটি ঘুরে দাঁড়ায়, ঠোঁটের কোণে সদন্ত আর ছুঁচালো নখ, চোখে আগুনের ভাঁটা। ভয় পেয়ে দৌড় দেয় ছেলেগুলো, কিন্তু ফিরতে পারে না। সামনে বিশাল সমুদ্র, চারিদিকে কেউ কোথাও নেই। বল্লম এবার নিজের রূপ ধরে। এখানে তো কেউ তাকে দেখার নেই, ভয় পাওয়ার নেই। স্বর্গ কি সেটা বল্লমের দেখা হয়নি, তবে স্বর্গীয় অনুভূতি বল্লম বহুবার পেয়েছে। কোনরূপ নির্যাতনের সময় বল্লম নিজে দৃশ্যমান না হয়ে ভর করেছে নির্যাতিতদের ওপর। ভয় পালিয়ে বেঁচেছে শিকারীর দল, কখনো বা পালাতে পারেনি। কখনো বা পুলিশদের পাশবিকতার সামনে বল্লম ঢাল হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য কৃষকদের কাছে তার পরলৌকিক শক্তি আশীর্বাদ হয়ে ঝরে পড়েছে। কত পতিত জমিতে সোনা ফলেছে, কত ডুবে যাওয়া বাণিজ্যে লক্ষ্মীর পায়ের ছাপ পড়েছে। বিনা চিকিৎসায় আর কেউ মরে না, ভুল চিকিৎসা আর কেউ পায় না। স্বর্গ এখন সত্যিই মাটিতে নেমে এসেছে। যা এতদিন মানুষদের ভগবান করতে পারেনি, শত অনুরোধ প্রার্থনা ভিক্ষে চেয়েও ভগবান দেখা দেননি, তা একা এই স্বর্গপিপাসু পিশাচ করে দেখিয়েছে। আসলে ভক্তির শক্তি যখন শেষ হয়, তখনই ভয়কে হাতিয়ার করতে হয়। আশ্চর্য, ওদের শ্যাওলা গ্রহে কখনো স্বজাতীয় যুদ্ধ কিন্তু লাগেনি, তাই ওদের বাহ্যিক কোনো শক্তির প্রয়োজন পড়েনি শান্তি ফেরাতে। একমাত্র মানুষই সুখ শান্তি সমৃদ্ধির জন্য বহিরাগত শক্তির কাছে প্রার্থনা করে, ভিক্ষে করে, সে শুভ হোক কিংবা অশুভ। আসলে ওরা নিজেদের শক্তিশালীর ব্যবহার সঠিকভাবে করতেই শেখেনি। এবার বল্লমের ফেরার পালা। সব কাজ সাঙ্গ, জটি বুড়ি ডাকছে। আবার যদি প্রয়োজন হয়, আবার যদি কোনো জটাধারী ডাকেন, তাহলে হয়তো আবার কোনো বল্লম আসবে, বদলে দেবে পৃথিবীর নকশা। কিন্তু সেই বল্লমের বুকে যদি স্বর্গতৃষ্ণা না থাকে, তাহলে আর দেরি করা যাবে না। ভোর হতে আর পরমাণুক্ষণ বাকি, এক্ষুনি সময়ের দরজা খুলবে। বল্লম আগুন জ্বালায়, শ্যাওলা গ্রহের অন্দরের কথা ভাবে, কিন্তু এ কি, দরজা তো খুলছে না। বদলে খুলে যাচ্ছে অন্য আরেকটা দরজা, সেটার ওপারে চোখ ধাঁধানো রশ্মি, 7টা রঙের চোখ ঝলসানো বিচ্ছুরণ। কোন স্থল এটা? আর ওই যে উপরে, ওখানে কে বসে? সাদা গোঁফ, দাড়ি, 4টে মাথা, মাথার পিছনে ঘূর্ণীয়মান অগ্নিবলয়, 2 চোখে অদ্ভুত গভীর প্রশান্তি, ঠোঁটে বরা ভয়ের হাসি। ওর সামনে কাদার মণ্ড, 1 খাবলা করে কাদা তুলে নিচ্ছেন আর মূর্তি করছেন, ছুঁড়ে দিচ্ছেন একটা বিশেষ দিক লক্ষ্য করে। 4টে হাতের মধ্যে 2 হাত মূর্তি গড়তে ব্যস্ত, আর বাকি 1 হাতে পুস্তক, আর অন্য হাতের করতলে একটা বিকট আকৃতি মূর্তি। বল্লম এবার চিনতে পারল নিজের পুত্তলিকা। অশ্রুসিক্ত নয়নে করজোড়ে এগিয়ে গেল জাজল্যমান দরজাটির দিকে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড and do not forget to like, share and subscribe
to our YouTube channel and click the bell icon for notifications. ভালো থাকবেন, শুভরাত্রি।